আজকের গল্প নিজের মানুষ। লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী। পর্ব 6। গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। সেদিন রাতে তনিমা সবার জন্য বেশ ভালো করে খিচুড়ি বানিয়েছিল। তিলোত্তমা অবশ্য বারণ করেছিল তাকে, বলেছিল সেই কিছু একটা অর্ডার দিয়ে আনিয়ে নেবে। তনিমাই তাকে নিরস্ত করে এই বলে যে রোজ রোজ বাইরের খাবার খাওয়া ভালো নয়। গরম গরম খিচুড়ি ঘি ছড়িয়ে আর ডিম ভাজা দিয়ে খেতে তো অমৃত লেগেছিল। সবাই খুব তৃপ্তি করে খেলো সে রাতে। ঘরের রান্না খাওয়ার যে আরাম তা বুঝেও তিলোত্তমার আসলে কিছুই করার নেই। তনিমাদি বহুদিন পর যেন মায়ের হাতের রান্নার স্বাদ মনে করিয়ে দিল। বাচ্চাদের টিভির সামনে কার্টুন দেখতে বসিয়ে দিয়ে ওরাও গিয়ে বসে সোফায়। তিলোত্তমা বলে, তারপর বলো তনিমাদি, ঋদ্ধিকে পাওয়ার গল্পটা বলো। আর আজ তুমি একা একা ওকে নিয়ে বস্তিতে আছোই বা কেন? তনিমা বলে, হসপিটাল থেকে ফিরে 4-5 দিন পর যখন একটু সোজা হয়ে দাঁড়াতে পেরেছি, তখনই সঙ্গে সঙ্গেই আমার শাশুড়ি মা আমাকে আবার কাজে লাগিয়ে দিয়েছিলেন। আসলে আমি ছিলাম তাদের বাড়ির বিনা মাইনের কাজের লোক। আমি আসার মাসখানেক পরেই তারা কাজের লোক ছাড়িয়ে দিয়েছিল। যখন অন্তঃসত্ত্বা ছিলাম তখনও তো রেহাই মেলেনি, আর এখন তো আমি আরও বড় পাপী। শাশুড়ি মা উঠতে বসতে আমাকে গালি দিতেন। আমাকে গালি না দিলে তার পেটের ভাত হজম হতো না। আমিই নাকি ইচ্ছে করে তাদের বংশের প্রদীপকে মেরে ফেলেছি। বংশের প্রদীপ জ্বালার ক্ষমতা নেই তখন শুধু শুধু তাদের বাড়িতে পড়ে থেকে অন্ন ধ্বংস করছি কেন? চোখের জল না ফেলে ও বাড়িতে তো আমি কোনো দিন এক গ্রাস ভাতও খাইনি। কিন্তু আমার তো কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই মুখ বুজে সহ্য করা ছাড়া আর কোনো উপায়ও তো ছিল না। রঞ্জিতকে বলেও কোনো লাভ হতো না। বেশিরভাগ দিন রাতে সে মদে চুর হয়ে বাড়ি ফিরত। তখন তার সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাও থাকতো না, তো সে কি করে আমার কথা শুনবে? সকালে যখন সে প্রকৃতিস্থ থাকতো তখন তো সে যেন আমাকে আর সহ্যই করতে পারতো না। কিছু বলতে গেলে বলতো, মা তো একদম ঠিক কথাই বলেছে, আমার ছেলেটা তো তোমার জন্যই মরে গেল। মা হয়ে পেটের ছেলেকে বাঁচিয়ে রাখতে পারো না, আবার কথা বলতে এসেছো? এত কিছুর পরেও যে এখানে তোমাকে আশ্রয় দেওয়া হয়েছে, দুবেলা খেতে পাচ্ছ, এই অনেক। সারাদিন চোখের জল ফেলে দিন কাটতো আমার। চোখের জল না ফেলে একবেলা ভাত খাইনি আমি সেখানে। কোনো মতে এভাবেই বাড়ির এক কোণে পড়ে থেকেছি আমি। আর আমার স্বামী বাইরে তার বন্ধুবান্ধবদের সঙ্গে মদ খাজা খেয়ে ফুর্তি করে বেড়াতো। কোনো রাতে শরীরে শক্তি থাকলে সে চড়াও হতো আমার ওপরে। খেতে পড়তে দিচ্ছে, তাই স্বামীর অধিকার খাটাতে এসে ছাড়বে কেন? এভাবেই কেটে গেল আরও 8টা বছর। ততদিনে শ্বশুরমশাই গত হয়েছেন। শাশুড়ি মায়ের দাপট যেন আরও বেড়েছে। ছুতোয় না তাই আমাকে হেনস্থা করেন তিনি। কথায় কথায় পান থেকে চুন খসলেই আমার খাওয়া বন্ধ করে দেন তিনি। অবস্থা এমন দাঁড়ায় যে আমি যেন আর সহ্য করতে পারছিলাম না। হয়তো আত্মহত্যাই করে ফেলতাম আমি। কিন্তু ভগবানের লীলা খেলা বোঝার সাধ্য তো কারণ নেই। ঠিক সেই সময়ই আমি টের পেলাম যে আমি আবার অন্তঃসত্ত্বা। প্রথমে বিশ্বাস হচ্ছিল না যে এটা সত্যি। বাড়িতে তো কেউ নেই যাকে মনের কথা জানাতে পারি। কি করে নিশ্চিত হব যে আমি যা অনুমান করছি সেটাই সত্যি? সে রাতে প্রথম রঞ্জিতের পকেট থেকে টাকা চুরি করলাম আমি। খুব আত্মগ্লানিতে ভুগেছিলাম জানিস, কিন্তু নিশ্চিত হবার জন্য টেস্ট করতে গেলেও তো টাকা দরকার। নিজেকে প্রবোধ দিলাম যে যা করছি তা আমার সন্তানের মুখ চেয়েই করছি। নিশ্চিত হয়ে পরের দিন সকালেই রঞ্জিতকে জানাই আমি। রঞ্জিত কিছুক্ষণ অবাক চোখে আমার দিকে তাকিয়ে থেকে ঝাঁঝিয়ে উঠেছিল আমাকে। বাজে কথা বলার আর জায়গা পাও না? ডাক্তার বলে দিয়েছিল যে তোমার আর কখনো বাচ্চা হবে না। না, আমি তখন জোর দিয়ে বলেছিলাম যে না, ডাক্তার তা বলেননি। উনি বলেছিলেন হয়তো আর কখনো বাচ্চা নাও হতে পারে। জোর দিয়ে কথা বলাতে আর টেস্টের রিপোর্ট ওকে দেখাতে ও যেন এবার বেশ খুশিই হলো। শাশুড়ি মাকে রঞ্জিত কি বলেছিল
কিভাবে ম্যানেজ করেছিল আমি জানি না। পরের দিন থেকে একজন ঠিকই কাজের লোক আবার বহাল হলো বাড়িতে। তবে রান্নাবান্না আমাকেই করতে হতো। সে আমাকে হাতে হাতে অনেকটা সাহায্য করত। কাজের চাপ অনেকটা কমে যাওয়ায় ও বিশ্রামে থাকায় আমার শরীর এবার কিছুটা ভালো ছিল। রঞ্জিত এবারে বেশ খেয়াল রাখতেও শুরু করেছিল। মাঝে মাঝে ফল টল এনে দেওয়া, হাতে করে হরলিক্স নিয়ে আসা, এগুলো সে সময় করত। শাশুড়ি মা আমাকে গালি দিলেও তখন খাটাতেন কম। হয়তো এবারে নাতির মুখ দেখার আশায় তিনিও নিজেকে একটু সংযত করেছিলেন। কিন্তু তাদের সব আশায় জল ঢেলে দিয়ে ঋদ্ধি আমার কোলে এলো। মেয়ে হয়েছে শুনে শাশুড়ি মা তো নাতনিকে হসপিটালে দেখতেই এলেন না। তার বাবার মুখও গম্ভীর হয়ে গেল। শুধুমাত্র আমি বুভুক্ষু মা মাতৃত্বের স্বাদ পেয়ে ঋদ্ধিকে কোলে পেয়ে ধন্য হয়ে গেলাম। মেয়ে কোলে বাড়ি ফিরে এলে কিছুদিনের মধ্যেই কাজের লোক ছাড়িয়ে দেওয়া হলো। মা মেয়ে দুজনকে তো বসিয়ে খাওয়ানো যাবে না, গায়ে গতরে খেটে খেতে হবে। মেয়েকে কোলে নিয়ে শত অত্যাচার সয়েও তখন যেন আমি শান্তির ঘুম ঘুমাতাম। ঈশ্বরকে ধন্যবাদ দিতাম ঋদ্ধিকে আমার কোলে দেওয়ার জন্য। কিন্তু কিছুদিনের মধ্যে বুঝতে পারলাম যে এ বাড়িতে থাকলে আমি ঋদ্ধিকে মানুষ করতে পারবো না, হয়তোবা তাকে বাঁচিয়ে রাখতেও পারবো না। সে কি গো, এত অমানুষ তারা! কী করতো তারা ওইটুকু মেয়ের সাথে? একদিন জানিস বোন, দোকানে গেছিলাম আমি। মেয়েটা তখন সবে হাঁটতে শিখেছে। টলমল পায়ে হাঁটতে হাঁটতে ঠাকুমার ঘরে চলে গেছে সে। ওইটুকু মেয়ে, সে তো কিছু বোঝে না। ঠাকুমার ঘরে দাঁড়িয়ে টয়লেট করে ফেলেছিল বলে তার ঠাকুমা ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। টেবিলের কোণায় লেগে মাথা ফেটে সে কী রক্ত! আমি এসে দেখে মেয়েকে কোলে নিয়ে দৌড়েছি মেডিকেল কলেজে। হসপিটালে গিয়ে মাথায় ব্যান্ডেজ করিয়ে বাড়ি ফিরে দেখি উনি মন দিয়ে ডাঁটা চিবোচ্ছেন আর ভাত খাচ্ছেন। 1 বছরের একটা বাচ্চাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়াটা যেন খুব সামান্য একটা ব্যাপার। সেদিন প্রথম মুখ খুলেছিলাম আমি। বলেছিলাম, আপনি কি মানুষ? মানুষ মনে করেন আপনি নিজেকে? এত বড় একটা অন্যায় করেও নির্বিকার বসে বসে ভাত খাচ্ছেন আপনি। আর এই বাচ্চাটা, তার শরীর থেকে এত রক্ত বেরিয়ে গেল, এখনও তার পেটে একটা দানা পড়েনি, আর আপনি ঠাকুমা হয়ে বসে বসে খাচ্ছেন। তো কি করব? তোদের মা বেটির অপেক্ষায় হাঁ করে বসে থাকবো? ও মেয়ে থাকলেই বাকি আর গেলেই বাকি। তাও যদি একটা নাতির মুখ দেখাতে পারতিস বুঝতাম, বলে আবার খাওয়ায় মন দেন তিনি। একরাশ ঘৃণা ছাড়া ওনার জন্য তারপর থেকে আর কিছুই অবশিষ্ট ছিল না আমার মনে। অবশ্য ওনাকেই বা কী দোষ দেব? মেয়ের বাবাই তো মেয়ের দিকে তাকিয়ে দেখে না, মেয়েকে কখনো কোলেও নেয় না, আদরও করে না। আমি কিছু বলতে গেলে এমনভাবে আমার দিকে তেড়ে আসে যে মেয়েও তার বাবাকে এত ভয় পেত যে একবারে সিঁটিয়ে থাকত। তারপরেও ধৈর্য ধরে ছিলাম আমি সেখানে। একা মেয়ে নিয়ে কোথায় যাব? লেখাপড়া তো তেমন জানি না যে সেরকম কোনো কাজ পাবো। এতটুকু মেয়েকে রেখে যাবই বা কার কাছে? এই সব 7-5 ভেবে দাঁতে দাঁত চেপে আমি পড়েছিলাম সেখানে। কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভাঙল সেদিন, যেদিন রাতে মদ খেয়ে এসে আমার সঙ্গে কথা কাটাকাটির পর রঞ্জিত মেয়ের গলা টিপে ধরেছিল। বলতে লাগলো, মেয়ে হয়ে তোর চোপা খুব বেড়েছে না, আজই শেষ করে দেবো এই মেয়েকে আমি। মেয়েকে বাঁচাতে দিক বিদিক শূন্য হয়ে আমি হাতের সামনে থাকা ফুলদানি দিয়ে ওর মাথায় মেরে ওর কাছ থেকে মেয়েকে কেড়ে নিয়েছিলাম আমি। এক ঝলক তাকিয়ে দেখেছিলাম 2 হাতে মাথা চেপে মেঝেতে শুয়ে কাতরাচ্ছে সে। আমি মেয়েকে নিয়ে এক ছুটে চিলেকোঠার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলাম। ভয়ে আতঙ্কে মেয়ের কান্না থামানোই যাচ্ছিল না। অনেকক্ষণ ধরে বুকের দুধ খাইয়ে শান্ত করে ওকে আস্তে আস্তে ঘুম পাড়িয়ে দিই আমি। ঘুমন্ত মেয়ে কোলে বাকি রাতটা ঠাঁই বসেই কাটিয়ে দিয়েছিলাম আমি সেদিন। মনে মনে স্থির করে নিয়েছিলাম, মেয়েকে বাঁচিয়ে রাখতে গেলে এই বাড়ি ছেড়ে বেরোতে হবে আমাকে। পরের দিন ভোরের আলো ফুটতেই, বাড়ির কারোর ঘুম ভাঙার আগেই আমি ও বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম।
আর ঈশ্বরও বোধহয় তাই চেয়েছিলেন জানিস। আমাদের বাড়িতে ঠিকই কাজ করতো যে মেয়েটি, তার সাথে সেদিন রাস্তায় দেখা। সে পাড়ার অন্য দুটো বাড়িতেও কাজ করে। উদ্ভ্রান্তের মতো মেয়ে কোলে হাতে একটা বিগ শপার নিয়ে আমাকে হাঁটতে দেখে সে কিছু একটা আন্দাজ করে নিজেই এগিয়ে আসে আমার কাছে। আমাদের বাড়িতে 8 মাস কাজ করার সুবাদে আমার স্বামী শাশুড়ির চরিত্র তার কাছেও অজানা ছিল না। সেই রানুই আমাকে যাদবপুরের ওদিকে ওর মায়ের বাড়ির কাছে একটা ঘর ভাড়া করে দেয়, যাতে দূরে থাকলে আমার স্বামী আমার খোঁজ না পেতে পারে। অবশ্য এই কদিন তারা আমার খোঁজ করতে আসেও নি বোধ হয়। রানুর মা আমাকে দুবারই ঠিকে কাজের ব্যবস্থা করে দিয়েছিল। সেই থেকে এই 9 মাস ধরে এভাবেই চলছে। কিন্তু আর এভাবে পারা যাচ্ছে না জানিস। মেয়েটাকে মানুষ তো করতে হবে। একা মেয়ে দেখে বস্তিতে অনেকে কুপ্রস্তাব দেয়। রাত বিরেতে লোকে এসে দরজায় টোকা মারে। দরজা না খুললেও খুব ভয় করে আমার। একটা ভদ্রসভ্য পরিবেশে কাজ না পেলে কি করে মেয়েটাকে একটা ভদ্রসভ্য জীবন দেব বলতো? আমার জীবনে তো যা সর্বনাশ সবার হয়ে গেছে, কিন্তু মা হয়ে আমি তো চাইব ও একটা সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন পাক। তাই কাগজ দেখে এই কাজটার জন্য ফোন করেছিলাম আমি। আমার আর কিচ্ছু চাই না বোন, শুধু খাওয়া পড়া পেলেই চলবে আমার। কিন্তু আমার একটা মাথা গোঁজার ঠাঁই চাই। ওকে ঠিকভাবে একটু লেখাপড়া শেখাতে পারলেই আর কিছু চাই না আমার। তুই তো কাগজে 8,000 টাকা বেতন অফার করেছিলি। তার বদলে তুই আমাদের দুজনকে একটু আশ্রয় দে বোন। আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব। তনিমার হাতের ওপর হাত রাখে তিলোত্তমা। তা হয় না তনিমাদি, তোমারও তো একটা ভবিষ্যৎ আছে। আমি শুধু থাকা খাওয়ার বিনিময়ে খাটাতে পারি না তোমাকে। ঠিক আছে, তোমাকে 4,000 টাকা মাইনে দেবো আমি। আর আজ থেকে ঋদ্ধির লেখাপড়ার দায়িত্ব আমার। ও যত দূর পড়তে চায় ওকে পড়াবো আমি। শুধু আমার তাতানকে তোমার দায়িত্বে দিলাম আমি। ওকে একটু জীবনে চলার মতো উপযুক্ত করে তো দিয়ে যেতে হবে আমাকে। জীবনে অনেক কষ্ট পেয়েছো তুমি, আমি তো জানি। নিজের মানুষের কাছ থেকে পাওয়া আঘাত কতখানি যন্ত্রণাদায়ক। আমার কাছে এসে পড়েছো যখন, আজ থেকে আমরা 4 জনে মিলে জীবনের সমস্ত প্রতিকূলতার সঙ্গে একসাথে লড়াই করব। দুটো বাচ্চাকে মনের মতো মানুষ করব আমরা। আমি জানি আমার তাতান তোমার কাছে খুব ভালো থাকবে। আজ থেকে আমরা সবাই খুব ভালো থাকবো দেখো। তনিমা তিলোত্তমার হাত দুটো জড়িয়ে ধরে। তার 2 চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।